বিকাল বার্তা সংবাদে সবাইকে স্বাগত। বিকাল বার্তা বর্তমান, অতীত এবং সম্ভাবনার কথা বলে। আমি কেয়া পাওয়েল লন্ডন স্টুডিও থেকে যুক্ত হয়েছি। লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সংবাদ শিরোনাম পড়ছেন সহকর্মী রাশেদুল হক। ইরান ধ্বংসের জন্য প্রস্তুত আমেরিকা, জানালেন ট্রাম্প। কিন্তু একটু পরেই পাল্টি খেলেন ডোনাল্ড ট্রাম্প। গ্রেটার ইসরায়েল তৈরি করার জন্য ভয়ানক পরিকল্পনা করেছে নেতানিয়াহু। আমেরিকা, ইসরায়েল ও ইরান যুদ্ধের আপাতত যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালীতে চলছে বোমাবর্ষণ। বিস্তারিত দেখুন ত্রিকাল বার্তার ডেস্ক ভিডিওতে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। কয়েক ঘন্টা আগে এবং পরে ট্রাম্পের দেয়া বার্তাতে আকাশ পাতাল ব্যবধান। ট্রাম্প বলেছিলেন তিনি ইরানে বোমা হামলায় প্রস্তুত, আক্রমণের জন্য প্রস্তুত তার সামরিক বাহিনীও। ইরানের ভেতরের প্রতিটি সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র ধসিয়ে দেওয়ার হুঙ্কারও ছিল তার কণ্ঠে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো যে উল্টো সুরে গাইছেন মার্কিন প্রেসিডেন্ট? পাকিস্তানে হয়নি কোনো আলোচনা, এর মাঝে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণাই কি তবে পাকাপাকিভাবে যুদ্ধ বন্ধের ইঙ্গিত? ট্রাম্প বুঝতে পেরেছেন, অথবা তাকে বোঝানো হয়েছে যে আরও একটি যুদ্ধের জন্য ইরানের মনোবল সম্পূর্ণ অটুট। দেশটিতে এখনো মিসাইল নিয়ে মিছিল করছেন সাধারণ জনতা। তার মানে তারাও যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। এর বাইরে বৈশ্বিক অর্থনীতির বেহাল দশা। সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন লেজে গোবরে দশা। একদিকে ইরানের হামলার ভয়, অন্যদিকে নিজেকে সেরা প্রমাণের অপচেষ্টা। সবগুলো অপশনই মার্কিন প্রেসিডেন্টের হাতের নাগালের বাইরে। তাই তো তড়িঘড়ি করে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করে হাফ ছেড়ে বাঁচলেন ট্রাম্প। যদিও মঙ্গলবারের দিনটি শুরু হয় তুমুল কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী শান্তি আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইসলামাবাদে নিতে প্রস্তুত ছিল এয়ারফোর্স 2। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় সব হিসেব নিকেশ। ভ্যান্সকে নিয়ে ইসলামাবাদের মাটিতে অবতরণ করেনি এয়ারফোর্স 2। ট্রাম্প জানিয়েছেন তেহরানকে যুদ্ধ বন্ধে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব তৈরিতে আরও সময় দিতে যুদ্ধবিরতির সিদ্ধান্ত। যদিও এই শান্তি আলোচনায় অংশগ্রহণের আনুষ্ঠানিক কোনো প্রতিশ্রুতি দেয়নি তেহরান। উল্টো গণমাধ্যমে এসেছে আলোচনায় বসতে নারাজ ইরান। দিন গড়ানোর সাথে সাথে আলোচনা স্থগিতের লক্ষণও স্পষ্ট হতে শুরু করে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার মিয়ামি থেকে ফিরে যান ওয়াশিংটনে। এরপরই যুদ্ধবিরতির ঘোষণা। তবে ইরান বলছে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ যুদ্ধাপরাধের শামিল। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানি পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদি। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন এই যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ চাপাতে পারে না কোনো শর্ত। এই কর্মকর্তার মতে হরমুজে অবরোধ অব্যাহত রাখা বোমা বর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেয়ার সময় এখন চলে এসেছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের এই কর্মকর্তা। গ্রেটার ইসরায়েল, নেতানিয়াহুর সেই ভয়ঙ্কর পরিকল্পনা যেখানে থাকবে না কোনো ফিলিস্তিন, দখল হবে সিরিয়া, জর্ডান, লেবানন, মিশরের কিছু কিছু অঞ্চল, কায়েম হবে জায়নবাদী শাসন। ঠিক সেই পথেই এগিয়ে ইরান যুদ্ধের সুযোগে স্বাধীন দেশ লেবাননের নিজের থাবা বসিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের প্রায় 1500 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, যা লেবাননের মোট ভূখণ্ডের প্রায় 10% থেকে 15%। গাজার মতো নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। সেখানকার বাসিন্দারা হয় নিহত হয়েছেন, নয়তো পালিয়ে গেছেন। বিশ্লেষকরা আশঙ্কা করছে ঠিক গাজার কায়দায় দক্ষিণ লেবাননের ভূখণ্ড ইসরায়েল দখল করতে পারে, যেখানে গড়ে উঠবে ইসরায়েলিদের বসতি। মধ্যপ্রাচ্যের বুকে হবে কথিত 3000 বছর আগের ইহুদিদের প্রমিস ল্যান্ড। ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বৈশ্বিক সন্দেহের কেন্দ্রে রয়েছে গ্রেটার ইসরায়েল ধারণা।
ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে এটি বাইবেলের প্রতিশ্রুত ভূমিকে বোঝায়, যার সীমানার মধ্যে দক্ষিণ লেবাননও পড়ে। জেনেসিস 15:18-তে উল্লেখিত মিশরের নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের ব্যাখ্যা অনুযায়ী লেবানন পুরোপুরি এই আদর্শ মানচিত্রের অন্তর্ভুক্ত। মার্চ থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, অথচ প্রথমে বলা হয়েছিল এই অভিযান শুধু নিরাপত্তার জন্য, অর্থাৎ সীমান্তে শান্তি ফিরিয়ে আনার জন্য। কিন্তু এখন পরিস্থিতি দেখে বিশ্লেষকরা বলছেন বিষয়টি শুধু অস্থায়ী যুদ্ধবিরতিতে থামছে না, এই নিরাপত্তা বাফার জোন নামের আড়ালে দক্ষিণ লেবাননে দীর্ঘমেয়াদী দখলের একটি পরিকল্পনা থাকতে পারে। ঠিক এখানেই উঠে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকের মতে এর পেছনে শুধু সামরিক কৌশল নয়, বরং নেতানিয়াহুর মাথায় পুরনো একটি আদর্শিক চিন্তাও কাজ করছে, যা এখন আরব ইসরায়েলের রাজনীতিতে খুবই গুরুত্ব পাচ্ছে। তাই এখন প্রশ্নটা শুধু এই নয় যে যুদ্ধ কবে শেষ হবে, বরং এটি কি সেই দীর্ঘদিনের আলোচিত গ্রেটার ইসরায়েল ধারণার প্রকল্পের সূচনা কিনা, এটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাজার মতো এখানেও সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে লেবাননের সাধারণ মুসলিমদের। দক্ষিণ লেবাননের বহু এলাকা ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার মানুষ আহত ও নিহত হয়েছে, শত শত মানুষের মৃত্যুর খবর এসেছে। সবচেয়ে বড় বিষয় হলো প্রায় 10 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। অনেক গ্রাম এখন একেবারে জনশূন্য। সবচেয়ে ভয়াবহ হামলা ঘটে 10 এপ্রিল, যেদিন একদিনেই 300-র বেশি মানুষ নিহত হন বলে দাবি করা হয়। 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় 2100 জন লেবানিজ নিহত, 7000-এর বেশি মানুষ আহত। এই পরিস্থিতিতে দক্ষিণ লেবানন কার্যত বড় ধরনের মানবিক সংকটের মধ্যে পড়েছে। ইতিহাস বলছে বহু আগে থেকে লেবাননে আগ্রাসন চালিয়ে আসছে, কিন্তু সেসবের সাথে বর্তমান ঘটনার মৌলিক তফাৎ আছে। 2026 সালের এই আগ্রাসনকে 1982 সালের অপারেশন পিস ফর গ্যালিলির সঙ্গে তুলনা করলে ইসরায়েলের কৌশলগত রাজনীতি বিবর্তনের একটি স্পষ্ট পার্থক্য দেখা যায়। 1982 সালে এরিয়াল শারনের নেতৃত্বে ইসরায়েলি আগ্রাসনের মূল লক্ষ্য ছিল রাজনৈতিক। তেল আবিব চেষ্টা করেছিল বশির জেমায়েলের নেতৃত্বাধীন ম্যারোনাইট খ্রিস্টান গোষ্ঠীর সঙ্গে জোট গড়ে বৈরুতে একটি ইসরায়েলপন্থী সরকার প্রতিষ্ঠা করতে। তখনকার লক্ষ্য ছিল লেবাননকে একটি আনুষ্ঠানিক শান্তি অংশীদার বানানো, যদিও জেমায়েলের হত্যাকাণ্ডের পর সেই কৌশল ভেঙে পড়ে। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শেষ পর্যন্ত ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে দীর্ঘ প্রায় 18 বছর ধরে সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ বজায় রাখতে বাধ্য হয়। অন্যদিকে 2026 সালের যুদ্ধ আর রাজনৈতিক প্রকৌশলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরোপুরি ভৌগোলিক ও ভৌত আধিপত্যে রূপ নিয়েছে। ইসরায়েল এখন লেবানন পরিচালনার জন্য স্থানীয় মিত্র খুঁজছে না, বরং দক্ষিণ লেবাননে তথাকথিত গাজা মডেল প্রয়োগ করছে। এই মডেলের মধ্যে রয়েছে গ্রাম ও অবকাঠামোর পদ্ধতিগত ধ্বংস, যাতে মূল জনগোষ্ঠী আর সেখানে বসবাস করতে না পারে। এটি 1980-র দশকের তুলনায় আরও কঠোর একটি নিয়ন্ত্রণ কৌশল, যার মূল লক্ষ্য এই এলাকাকে স্থায়ীভাবে খালি করা। এই পদ্ধতির পার্থক্য কৌশলগত স্থানগুলো, যেমন হারমুন পর্বত ও নাবাতিয়েহ অঞ্চলের নিয়ন্ত্রণেও স্পষ্ট। আগে যেখানে ভূখণ্ড দখল ছিল অস্থায়ী দর কষাকষির হাতিয়ার, এখন প্রতিটি দখলকৃত জমিতে স্থায়ী সেনা অবকাঠামো নির্মাণ এবং বেসামরিক জমির নথি ধ্বংস করা হচ্ছে। 1982 সালের ব্যর্থতা থেকে ইসরায়েল যেন শিখেছে যে লেবাননের রাজনীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই এখন লক্ষ্য তার ভূগোলকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা। 2026 সালে সামরিক বাহিনী মোতায়েনের পরিমাণও অনেক বড়। রিজার্ভ বাহিনী সহ প্রায় 6,43,000 সেনা একাধিক ফ্রন্টে নিয়ন্ত্রণ নিশ্চিত করছে। আকাশে একচেটিয়া আধিপত্য ইসরায়েলকে শত্রুপক্ষের যোগাযোগ ও সরবরাহ কেন্দ্রগুলো অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করার সুযোগ দিচ্ছে। এই কৌশল একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। দুর্বল প্রতিবেশীদের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে নয়, বরং অস্ত্রের নিয়ন্ত্রণে ফাঁকা অঞ্চল তৈরি করেই নিরাপত্তা নিশ্চিত করা। এর আগেই ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ স্পষ্টভাবে বলেছেন, ইসরায়েলের নতুন আন্তর্জাতিক সীমানা দক্ষিণ লেবাননের লিতানি নদী পর্যন্ত হওয়া উচিত। এটি কেবল অভ্যন্তরীণ রাজনীতির বক্তব্য নয়, বরং মাঠ পর্যায়ে বাস্তবায়িত একটি নির্দেশনা। তার মতে এই সীমান্ত পরিবর্তন একটি নতুন বাস্তবতা, যা সংঘাতের পর আন্তর্জাতিক সম্প্রদায়কে মেনে নিতে হবে। ইসরায়েল সামরিকভাবে নিয়ন্ত্রিত লেবাননের এলাকায় ইহুদি বসতি স্থাপনের প্রচারণা চালাচ্ছে। গ্রেটার ইসরায়েলের সমর্থকদের কাছে লিতানি নদী শুধু সামরিক প্রতিরক্ষা লাইন নয়, এটি একটি ধর্মীয় সীমানা। 2024 সালের শেষ দিকে সিরিয়ায় আসাদ শাসনের পতন একটি ক্ষমতার শূন্যতা তৈরি করে, যা ইসরায়েল কাজে লাগিয়েছে। সিরিয়ার অন্তর্বর্তী সরকার, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে জয়েন্ট ফিউশন মেকানিজমের মাধ্যমে নতুন নিরাপত্তা সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে উত্তরের ফ্রন্টে তেল আবিব এখন অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে। এটি তথাকথিত
প্যাক্স ইসরায়েলিকা, একটি আঞ্চলিক ব্যবস্থা যেখানে নিরাপত্তা সম্পূর্ণভাবে ইসরায়েলি সামরিক শক্তি দ্বারা নির্ধারিত। বর্তমানে লেবানন প্রায় রাষ্ট্র ব্যর্থতার দ্বার প্রান্তে। 10 লাখ বাস্তুচ্যুত মানুষের চাপ এবং 2028 সাল পর্যন্ত সংসদীয় নির্বাচন স্থগিত হওয়ায় বৈরুতের কেন্দ্রীয় কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য দক্ষিণে কার্যত সংযুক্তিকরণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। স্থায়ী যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা এখন অচলাবস্থায়, কারণ ইসরায়েল এমন শর্ত দিচ্ছে যা লেবাননের সার্বভৌমত্বের মূলকে আঘাত করে, যেমন বিমানবন্দর ও সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সম্ভাব্য সমর্থনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপ না থাকলে দক্ষিণ লেবাননের দখল মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্রে স্থায়ী রূপ নিতে পারে। লেবাননকে হয় এই নতুন ব্যবস্থায় একটি নিরাপত্তা নির্ভর রাষ্ট্র হিসেবে প্রবেশ করতে হবে, না হয় আরও অভ্যন্তরীণ ভাঙনের ঝুঁকি নিতে হবে। সব মিলিয়ে লিতানি নদী এখন শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি লেবাননের সার্বভৌমত্বের পতন এবং গ্রেটার ইসরায়েল ধারণার উত্থানের প্রতীক। বিশ্বের নীরবতার মধ্যে লেবানন অঞ্চলের সীমানা আগুন ও কংক্রিট দিয়ে পুনরায় আঁকা হচ্ছে। যুদ্ধ শেষ হলেও এর প্রভাব বহু বছর ধরে থাকবে মানুষ, রাষ্ট্র এবং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর। কেননা যুদ্ধের ধোঁয়া একসময় কেটে যায়, কিন্তু তার আঁচে বদলে যাওয়া মানচিত্র প্রজন্মের পর প্রজন্ম বহন করে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাত আপাতত বন্ধ থাকলেও বন্ধ নেই ইরান যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই হরমুজের উপর অবৈধ নৌ অবরোধ চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের স্পষ্ট দাবি তাদের জলসীমায় শত্রুপক্ষের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এরই অংশ হিসেবে এবার ইসরায়েলের দুটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ইরান। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী 22 এপ্রিল আইআরজিসি দাবি করেছে হরমুজ প্রণালীতে নৌ চলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে দুটি ইসরায়েলি জাহাজ জব্দ করা হয়েছে। আটক জাহাজগুলোকে ইরানের আঞ্চলিক সমুদ্র সীমায় নিয়ে গেছে তারা। আইআরজিসি আরও জানায়, জব্দ করা জাহাজ দুটি হল এমএসসি ফ্রান্সেস্কা এবং ইপামি নোদেস, যেগুলো ইসরায়েলের বলে দাবি করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল করছিল এবং বারবার নৌ চলাচল বিধি লঙ্ঘন করছিল। হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি লাল রেখা হিসেবে বিবেচিত হয়। নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপির মাধ্যমে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল জাহাজ দুটি। সে কারণে জাহাজগুলোকে আটক করেছে আইআরজিসি। আল জাজিরা জানিয়েছে, জাহাজ দুটির একটি ইরানের উপকূলের কাছে গুলিবিদ্ধ হয় এবং অন্যটি ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্ক করে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ঘোষিত নিয়ম লঙ্ঘনের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে এবং শত্রুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী পার হতে যাওয়া আরও 3টি কন্টেইনার জাহাজে হামলা চালায় আইআরজিসি এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জানায়, ওমানের উত্তর পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান থেকে প্রায় 8 নটিক্যাল মাইল পশ্চিমে দ্বিতীয় আরেকটি কন্টেইনার জাহাজে গুলি চালানো হয়েছে। পানামার পতাকাবাহী এ জাহাজে অবশ্য কোনো ক্ষতি হয়নি এবং এর নাবিকরা নিরাপদে আছেন। এছাড়া সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তৃতীয় আরেকটি কন্টেইনার জাহাজও গুলিবর্ষণের শিকার হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটির কোনো ক্ষতি না হলেও সেটি মাঝ সমুদ্রে থেমে যায়, তবে এর নাবিকরাও নিরাপদে রয়েছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ঘটনাগুলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালীতে নতুন করে যে কোনো ধরনের অস্থিতিশীলতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে আরও বড় প্রভাব ফেলবে।